আব্বু আমারে বলছিল যে তুই যদি ওরে বিয়ে না করো তাহলে আমার বাবা বলে ডাকবি না, আংটি পরাগ, আমি কোনো না কোনো ভাবে ম্যানেজ করে ওর কাছ থেকে চলে আসবো। 1,00,000 টাকা দিন মোহরে তুমি কিভাবে রাজি হইলা? ও ভিলেন হইয়া হচ্ছে গিয়ে শেষ পর্যন্ত জিতে গেছে। আমার আসলে আমার নার্ভাস লাগতেছে। কেন নার্ভাস কেন? বলো, আমি আছি না। ওকে, আমি কিছু বলি তুমি কিছু বলো। আর আমি আসলে নার্ভাস, আমি বলতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, নার্ভাস হয়ে না, আমরা দুজনেই শেয়ার করবো, সমস্যা নেই, তুমি বলো। আসলে আমাদের স্টোরিটার হেডলাইন হওয়া উচিত এইটা যে আসলে বিয়ের পরেও ভালোবাসা হয়। অবশ্যই ব্যাপারটা এরকম আছে, বিয়ের পরেও ভালোবাসাটা হয়। তো শুরুটা আমি শুরু করি, তারপর মাঝখানে মাঝখানে তোমার যেটা অপিনিয়ন তুমি সেটা বলো। তুমি শুরু করো, আমি আছি তোমার পাশে। তো শুরুটা ছিল এরকমের যে আমি মেবি কলেজে পড়ি, তখন ইন্টারে পড়ি। সো আমার একদম প্রেমে পড়ার মুহূর্ত আর কি। আমার রিলেশন ছিল মেবি 1-2 মাসের মতো, অনেক ছোট একটা রিলেশন। সো মানে একদম প্রেমে পড়ার মুহূর্ত আর কি। আমি কলেজ লাইফে উঠলে যেটা হয়, চারপাশে ছেলে বন্ধু এটা ওইটা। সো সেই মুহূর্তে মানে ফ্যামিলি থেকে হচ্ছে গিয়ে ওকে সিলেক্ট করছে বিয়ের জন্য। সো টুকিটাকি ওর হচ্ছে গিয়ে কথা, মানে আমাকে চিনতো। এবং তারপর কি হয়েছে, তুমি কিভাবে হচ্ছে ফ্যামিলি ম্যানেজ করছো এটা বলো। ব্যাপারটা হলো, ও আমাকে জাস্ট অতটা পাত্তা দিতে চাইছিল না, তো সেই ক্ষেত্রে আমি দেখি যে ওকে আর পটায় লাভ হবে না, তো আমি কি করলাম, এখানে একটা মাস্টার প্ল্যান করলাম, তাহলে ওর বাবা আমাকে পটাইতে হবে। তো ইমিডিয়েটলি তার বাবা আমার সাথে কন্টিনিউ কথা বলতেছি, বলতে বলতে সেই এক পর্যায়ে তারা আমার কথা বা আমার আচার আচরণে তারা আমার প্রতি বেশি মানে কি বলে আকর্ষণ হয়ে পড়ে, বা আমাকে তাদের কাছে খুব ভালো লাগে। মানে আমি আর মেয়ে সেই রাইখা ভালো মানে তারে লাগা- ছেলে বানাই দিছে। ভালো লাগা থেকেই তারা আমার চেয়ে এখন তার মেয়েকে বেশি চাপ সৃষ্টি করতেছে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য। বাট এটাই আমার বেশি ভালো লাগলো আর কি। এন্ড হচ্ছে গিয়ে আমার আব্বু আমারে বলছিল যে তুই যদি ওরে বিয়ে না করো তাহলে আমার বাবা বলে ডাকবি না। আর ওই রাতে মানে আমি দুনিয়াতে বাইসে আছি না মরে গেছি সেটা বুঝতে পারতেছিলাম না। যে একে তো হচ্ছে আমার বাবা বলছে যে ওরে বিয়ে না করলে আমার বাবা বলে ডাকবি না। সো এটা যে একটা কি পরিমাণে পেইন, আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়েই বোঝে যে আমি আমার বাবারে এতটা ভালোবাসি, আমি আসলে তার কথা জীবনেও ফেলতে পারবো না। সো আমার মানে আকাশ পাতাল এক হয়ে যাচ্ছে, আসলে আমি কি করবো। সো শেষ পর্যন্ত ডিসিশন নিলাম কি, আচ্ছা আংটি পরাইলি তো আর বিয়ে হয়ে যায় না। সো তো সারা আংটি পরাগ, আমি কোনো না কোনো ভাবে ম্যানেজ করে ওর কাছ থেকে চলে আসবো। তুমি কিন্তু জানবো। আচ্ছা, এই জিনিসটা কিন্তু আমি ফিল করছি যে আসলে আংটি পরাইলে চলে যাবে, বাট তারপর আমি রাজি ছিলাম যে ঠিক আছে আংটিরই আগে পরাই, তারপর যা বা থাকুক সেটা আমি পরে দিই, একটা স্টেপ শুরু করি আগে, যেহেতু ও রাজি না। তো সেখানে আমি ওকে আংটি পরাইলাম, তারপর দেন হলো দেখলাম যে বাবা মার সাথে তাহলে কথাটা আরেকটু বেশি বলা হয়, তাদেরকে ওর চেয়ে তাদের সাথে তখন আরো বেশি কথা বলছি। তো কথা বলতে বলতে তারা তো আমার জন্য অনেকটাই পাগল এবং আমাকে ছেলে বলে তারা দাবি এটা করতেছে। কিন্তু হচ্ছে কি 2018 সালে, ওইটাই প্রথম আমাদের। আপনাদের আসলে আন্ডারস্ট্যান্ডিংটা কবে থেকে শুরু হলো? মনে হলো যে তানিশা আপু মানে ভাইয়াকে নিয়ে সারা জীবন থাকা যায়? আসলে হয় কি, মানে বলে না যে তুমি মানে যে তোমার ওয়াইফ হবে এটা কিন্তু উপর থেকে সেট করা থাকে। আমার মনে হয় যে ওর সাথে সেট করা ছিল বলেই মানে আমি ওকে 2 চোখের আগায় দেখতে পারতাম না। আমার পুরো কলেজ লাইফটা সব থেকে পেইনফুল গেছে যে হচ্ছে গিয়ে, যেহেতু আমার মানে এক্স তো ছিল, তাকে যেহেতু হচ্ছে গিয়ে তাকে বাদ দিয়ে যখন ওর সাথে আমার এঙ্গেজমেন্ট হলো, আমি টোটালি তার সাথে সম্পর্ক মানে অফ করে দিয়েছি। কারণ আমি চাই না যে আমার লাইফে একটা মানুষ আইসা পড়ছে, তারপরে আমি কেন তাকে হচ্ছে গিয়ে ঠকাবো। সো এরপর থেকে মানে কলেজে আমি এত হ্যাসেল হয়েছি, তো বাজে কথা শুনতে হয়েছে ওইগুলোর জন্য। তো দেখা যায় যে ওই এফেক্টের জন্য ওকে আমি কোনোভাবে মাইনে নিতে পারতেছিলাম না যে আমার লাইফে যত প্রবলেম সবকিছু তোমার জন্যই হইতেছে। সো এইভাবেই সবকিছু চলতেছিল। তারপর দেখতে দেখতে হচ্ছে গিয়ে আমার ইন্টার পরীক্ষা শেষ হয়ে গেল, এবং এই পুরো মানে ভয়াবহ অবস্থায় আমার ইন্টার লাইফটা কাটছে। মানুষের হচ্ছে কি ইনসাল্টিং কথাবার্তা, তারপর হচ্ছে গিয়ে আমার ওর সাথে 2-1টা পিকচার ছিল। সো ওই পিকচার কয়টা নিয়ে মানে পুরো ইন্টার লাইফটা আমার এরকমের বিচ্ছিরি একটা টাইম গেছে। আর মানে ওকে আমি সবসময় ভিলেন হিসেবেই দেখতাম আমার লাইফের, যে তুমি আমার লাইফের ভিলেন। ও ভিলেন হইয়া হচ্ছে গিয়ে শেষ পর্যন্ত জিতে গেছে, আমার লাইফে হিরো হয়ে গেছে। এটার মধ্যে একটু কথা আছে, অনেক অনেক হিরো আমি দেখছি লাস্ট পর্যন্ত তার চোখের পানি আসে, কান্না করে, ছ্যাঁকা খায়, কিন্তু ভিলেন যারে টার্গেট করে সে কিন্তু ছ্যাঁকা খায় না, এবং কি তার টার্গেট ওকে উঠে নিয়ে আসবে তো নিয়ে আসবে। বাট আমি পরিজনে সব শেষ করে দিবে, বাট ওকে আমার লাগবে। ওরে দেখতে আসলে যতটা লুতুপুতু মনে হাসলো ওরকম না, আমি ওরে যতবার
বলছি যে মানে আমি ওকে ছেড়ে যেতে চাই, মানে আমাকে ছাড়ো বা কিছু, ও আমি ডাইরেক্ট কতবার আরো কাছে চলে যাই। ওর ডাইরেক্ট কথা ছিল এইটা যে তুমি আমার ছাইরা যাবা, তোমার তো মারবো আমি নিজে মরবো। এই ভয়ে আমি যাইতে পারি না। ও এমন রাগ করে বলতো, আমি বলছি, আল্লাহ যদি আমার মাইরে ফেলে আমি মরে যাম, বেটা মরে যাম, থাক। একটা মানুষ আমার এত ভালোবাসতেছে মানে পাগলের মতো ভালোবাসতেছে, তো আমি আর কত ইগনোর করব তাকে। আমি ওর চোখে দেখতে পাইতেছিলাম যে আসলে আমি যদি ওকে কখনো ছেড়ে যাই, তো দেখা যায় ও হয়তো পাগল হয়ে যাবে, নয়তো বা হচ্ছে গিয়ে সুইসাইড করে নেবে, এই টাইপের কিছু। সো আমি শেষ পর্যন্ত ভাবলাম যে আসলে যে মানুষটা আমার জন্য এত পাগল তার একটু ভালোবাসতে বা প্রবলেম কি। আর যেহেতু আমার বাবা মা থেকে হচ্ছে কি ওকে এত বেশি পছন্দ, সো লাইফের যত প্যারা সব ওর উপর আর আমার বাবা মার উপর মাথার উপর দিয়ে চলা যাইবে, তোমরা ঠিক করছো, আমার কোনো দোষ নাই। তোমার কি মনে হয় আমি তোকে প্যারা নেই? তুমি তো প্যারা দাও, বাট প্যারা দিলেও প্যারার মধ্যে কিছু সময় আসলে মজা থাকে, তাই না? কেন সব মেয়ে তো আর এক না, আমরা যেহেতু বাইরে থাকি, যে কোনো ভুল করবে তাই না, না? কিছু করবে না, শুধুমাত্র আপুকে আগলায় রেখেই থাকবে আর শেষ পর্যন্ত দেখবে যে আসলে আমি জয়ী হই কিনা। হ্যাঁ এটা কিন্তু আসলে ঠিক কথা, তাই না? যে মানে যুদ্ধ যেহেতু নামছি, হারা তো যাবে না, তাকেই আগ্রায় ধরতে হ্যাঁ তাকে আগ্রায় ধরবো। মানে আমি মাঝে মাঝে ভাবি যে আমি যে ভুল করি না এমন না, যেহেতু হচ্ছে কি ওকে আমার পছন্দ ছিল না, যখন ওকে আমার অসহ্য লাগতো, আমার দুইটা ছেলে ফ্রেন্ড ছিল, ওদের সাথে কথা বলতাম, আমি করলাম, কিন্তু লাইফে আমি এতবার ভুল করছি এবং হচ্ছে কি আমি না কোনো ভুল মানে লুকাই রাখতে পারি না। আছে না যে অনেক মেয়ে অনেক কিছু করে, অনেক ভুল লুকাই রাখে, আমি ছোটখাটো ভুল করলেও জ্ঞান জানি না হয়ে গেছে, মানে ধরা খেয়ে যাইতাম ওর কাছে। এবং এতবার ধরা খাওয়ার পরে যে লোকটা হচ্ছে কি আমাকে ছাইরা যাইবে, যে এই মেয়েটা তো ভুল করতেছে, আমি ওকে ছাইরা যাই, সে ছাইরা তো দূরের কথা, উল্টা মানে আরো আমার প্রেশার দিয়ে হচ্ছে তার কাছে রাখতেছে যে হচ্ছে কি না ছাড়বে না, তো সে সবচেয়ে ছাড়বেই না। মজার কথা হলো এটা, ও যেটা আসলে ভুলের কথা বলছিল ওর কাছে সেটা ভুল মনে হয়, আমার কাছে ভুল মনে হয় না। কেননা আমার কাছে ভুল মনে হয় না এই জন্য যে আমি ওকে ভালোবাসি, বাট ও কিন্তু আমাকে ভালোবাসে না। ও হয়তো বা ওর এক্স কে ভালোবাসতে পারে বা ওকে পছন্দ করতে পারে, ওর সাথে ঘুরতে পারে, এটা তাই না? সেটা তৈরি হয় না। না, ওর মধ্যে হয় না, আমার মধ্যে হয়েছে, বাট সেই জন্য ও তখন হয়তো বা অনুতপ্ত, এই জন্য আমি হ্যাপি, কেননা ও ভাবতেছে যে ও এটা ভুল করছে, কিন্তু আমি আমার সিটটা মনে করি যে ও ভুল করে না, কেন ওর এক্স থাকতে পারে। আর সে তার সাথে, কেন আমি ইভেন দেখেছি অনেক জায়গায় দেখছি ওর সেই ছবিটা নিয়ে অনেকে পোস্ট করে বা দেখায়, এটা নিয়ে আমার প্যারা নাই, অনেকে দেখাইতে পারে, করতে পারে, মেয়ে একটা ছেলেকে ভালো লাগতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু সেইটার জন্য তো আমার প্যারা। কিন্তু আমাকে যেদিন থেকে ও ভালোবাসতেছিল, আমি তো বুঝি, আমি একটা ছেলে মানুষ, একটা মেয়ে কখন একটা ছেলেকে ভালোবাসবে, তো সেটা আমি বুঝি না, যেহেতু আমি রিলেশনশিপেই আগাচ্ছি, তাহলে সেই জিনিসটা বোঝার পরে আমার ওর কোনো ভুল আজ পর্যন্ত আমার চোখে পড়ে নাই। আগে যা করছে টুকটাক ওগুলো আমি জানি, এটা নিয়ে আমি ওর কখনো পেইনও দিই না আর কোনো কিছু বলিও না, কারণ আমার ভালো মানুষটাকে আমি পাইছি, জাস্ট আমি এখানেই হ্যাপি। তুমি হচ্ছে কি আমার জন্য এত পাগল কিসের জন্য বলো? আমি তখন সোশ্যাল মিডিয়াতে ছিলাম না, আমার চেহারা অত ভালো না, এবং আমি এত সিম্পল ছিলাম, আমার মনে হয় লিপস্টিক দিয়ে আমার কলেজে যাইতে মানে লিপস্টিকটা কি দিব, তাহলে কি ছিল আমার মধ্যে বলো? তুমি যদি এই কথাটা আমাকে বলো, আসলে আমি বলে শেষ করতে পারবো না। তুমি একটা চিন্তা করলে, তোমার প্রথমত হলো তোমার কোনো চাহিদা ছিল না, তোমার কোনো লোভ ছিল না, তোমার কোনো কিছু নেওয়ার সেই টেন্ডেন্সি ছিল না যে ওর কাছ থেকে আমার এটা নিতে হবে, খাইতে হবে, এরকম কোনো কিছু আমি তোমার ইভেন এখনো নাই। তাহলে আমি সেই মানুষটাকে তো আল্লাহ গড গিফট বলে কথা আছে, তোমাকে আল্লাহ সেই গড গিফট হিসাবে আমার জন্য পাঠাইছে, তাহলে আমার বাসা কোথায়, তোমার বাসায় কোথায়? তার মধ্যে আল্লাহ তাআলা যেহেতু মিল করে দিছে আমাদের দুজনে, তাহলে আমি বলবো আল্লাহ থেকে, এটা আল্লাহর তরফ থেকে, এটা গড গিফট। লাইফে ছোটখাটো ভুল থাকে, কিন্তু অত বড় ভুল করি নাই কখনো, কিন্তু যতটুকুই করছি আসলে আমি ওরে এত পরিমাণে কষ্ট দিছি আর ওকে এত পরিমাণে ইগনোর করছি, কিন্তু তারপর সেই মানুষটা যে আমার কিভাবে এত ভালোবাসে আজ পর্যন্ত আমি সেটা জানি না, যে ওকে আমি এত ইগনোর করার পরে কেমনে আমার এত ভালোবাসে। মানে আপু আপনাদের কি এমন কখনো হয়েছে যে অনেক বেশি ঝগড়া, মানে ছেড়ে চলেই যাবেন, থাকবোই না, তখন ভাইয়া কিভাবে ম্যানেজ করছে? ঝগড়াকে আমি জাস্ট অপশন খুঁজতাম যে ওকে কিভাবে ছাড়তে পারবো, মানে এরকম অনেকবার হয়েছে, মানে টোটালি যাবো না তো যাবোই না। আমি আমার আব্বু আম্মুরে বলতেছি যে যদি তুমি ওর সাথে আমার দাও তাহলে হচ্ছে কি আমি সুইচ করবো, ব্যাপারটা হচ্ছে কি এরকমের। তখন আচ্ছা আচ্ছা, এই যখন ও আমার সাথে বেশি রাগ হয়ে যেত, তখন না আমি ওর সাথে কথা বলতাম না, কেননা কথা বলে ও আমার কথা শুনে আরো বেশি রাগ হয়ে যেত, তখন আমি আস্তে আস্তে আমার শাশুড়িকে
আম্মুকে ফোন দিতাম, মা এটা হয়েছে, বা রাগ করে খাইতো না, আমি আমার মাকে জোর করে পাঠাইতাম, মা ওকে একটু খাবার খাওয়াই দেন, ও রাগ করছে। বাবাকে ফোন দিয়ে বলতাম বাসায় কি হয়েছে সেইটা পরে, আগে তাদের সাথে কথা বলতাম। যখন ওর বাবা মা আসতো কাছে, ও রাগ বুঝাইলে আস্তে আস্তে ওর রাগ এমনি পানি হয়ে যেত। তখন আবার দেখতাম যে নিজেই আবার ফোন দিত, তখন আমি ওর সাথে কথা বলে আমাদের রাগ মিটে। কিন্তু যদি তখন আমি ওকে ফোন দিই, তখন দেখা যাচ্ছে ও আমার উপরে আরো বেশি রেগে যেত। তাহলে রেগে হয়তো বা কিছু করতো বা একটা ঝামেলা হয়তো, সেজন্য যখন রাগতো তখন ওকে আমি ফোন দিতাম না, একটু স্যাক্রিফাইস করতাম। এরপরে হচ্ছে কি ধরো 2018-19 কলেজ লাইফ পের হয়ে তারপর হচ্ছে গিয়ে 19 চলে গেল করোনায়, 20 চলে আসলো, তারপর 20-এর শেষ দিকে বেবি করোনার শেষ হইবে না? হ্যাঁ, তখন বেশি আমরা করোনার শেষ হইবে। তো আমি বাসায় বসে ওর ভালোবাসা রিয়েলাইজ করে আসলে বুঝলাম যে আসলে এইবারে আমাদের একটা আসলে সাইরে ফেলানো উচিত, কারণ তখন আমার লাইফে কিছুই ছিল না, ও ছাড়া আমার লাইফে কিছুই ছিল না। তো তখন ও একটু ক্রাইসিসই ছিল। সো আমি বলছিলাম যে আসলে আমার মানে কিছুই চাই না, জাস্ট আমরা ফ্যামিলিগত ভাবে মানে যত ছোট করা যায়, মানে আমার হচ্ছে কি আর্টের যে পিকচার গুলো আছে ওগুলো আমরা মেবি, আমার কাছে পিকচার গুলো নাইও বেশি একটা, কারণ আমরা কোনো ক্যামেরাম্যান হায়ার করি নাই, কিছু না, জাস্ট নর্মালি যত ছোটর মধ্যে করা যায় দুই ফ্যামিলিগত ভাবে। সো 2020-এর একদম শেষ দিক দিয়া মেবি আমাদের হচ্ছে কি আক্তার অনুষ্ঠান আমরা সাইরা ফেলছিলাম। তো সেখানে দেখা যায় যে একটা দেনমোহরের ব্যাপার থাকে। তো আমার ও একটা কথা বলছে যেটা, যে আমার কোনো চাহিদাই নাই, যে ও যদি আমাকে 1 বছরের মধ্যে একটা কোনো কিছু কিনে না দেয়, মানে কখনো না আমার মনে হয় না যে কেন দিল না, সারা দিবে না কেন, আমার এটা দেবে না কেন, ওটা দেবে না কেন। ওর আমার কথা হচ্ছে ভালোবেসে একটা জিনিস দিবে তো দিবে, ওর যদি মানে সেই টাকা থাকে বা ওর যদি মন থাকে তাহলে আমাকে এমনিই দিবে, আমার জোর করে ওর কাছ থেকে আমি কোনো কিছুই নিব না। সো ওই মুহূর্তে দেখা যায় দেনমোহর নিয়ে প্যারা থাকে। তো সবাই জিজ্ঞেস করতেছিল দেনমোহর কত ধরবে, দেখা যায় নর্মালি 10 লাখ 15 লাখ টাকা, এটা একটা নর্মাল বিষয় যে দেনমোহর। সো ওকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে আসলে তুমি কত দিতে পারবা। সো ও বলছিল আমার কাছে এখন আমি তোমাকে 1 লাখ টাকা দিতে পারবো এখন, কারণ এর বেশি আমার কাছে নাই। আমি বলছি তুমি তোমার কাছে যেটা আছে তুমি আমাকে ওইটা দিয়ে বিয়ে করবে, এবং ওই মুহূর্তে হচ্ছে আমাকে 1 লাখ টাকা দিয়ে দিয়েছে, আমি 1 লাখ টাকা কাবিনে বিয়ে করছি, এবং এখন পর্যন্ত আমাদের সেই 1 লাখ টাকা কাবিনের বিয়েই আছে। এদের তো অনেক চাহিদা থাকে তাই না, তাদের দেনমোহরটা অনেক বেশি হবে তাই না। কিন্তু আমি তো তখন তোমাকে বলছি আমার কাছে আসলে রিয়েল যেটা ছিল আমি তোমাকে মুক্তি সেটাই বলছি, আমি তোমাকে এখন 1 লাখ টাকাই দিতে পারবো, তুমি কি রাজি? বাট দেখলাম যে তুমি রাজি হয়ে গেলা, তাহলে 1 লাখ টাকা দেনমোহরে তুমি কিভাবে রাজি হইলা? কারণ মেয়েদের তো অনেক চাহিদা থাকে। দেখা যায় কি যে আমি তখন অলরেডি তোমাকে ভালো বাইশা ফেলেছি বইলাই হচ্ছে গিয়ে বলছি যে আমরা এখন আক্তার অনুষ্ঠানের সাইরা ফেলি, কারণ এখন যেই মানুষটাকে আমি ভালোবাসছি সেই মানুষটার সাথে যখন আমার কখনো সেপারেশনের চিন্তা আসবে, সো আমি তোমার কাছ থেকে 15 লাখ টাকা 20 লাখ টাকা দেনমোহরের টাকাটা উসুল করে কি করব? যেখানে তুমি আমার লাইফেই থাকবা না, সেখানে তোমার ওই টাকাটা আমি ভাঙবো কিভাবে? যতবার ওই টাকাটা আমি ভাঙতে যাবো অতবার তোমার স্মৃতি মনে পড়বে যে আসলে ওই লোকটার টাকাই তো এইগুলা। এটাই আমার আসলে কথা হচ্ছে কি, সম্পর্ক 1 টাকায়ও টিকে। আমার কখনো তুমি 20 লাখ টাকা দিয়ে সম্পর্ক ধরে রাখতে পারবা না, তুমি 50 লাখ টাকা দেনমোহর দিয়ে সম্পর্ক ধরে রাখতে পারবা না। সম্পর্ক ধরে থাকলে 1 লাখ টাকাই থাকে বা 1 টাকায়ও থাকে। আচ্ছা, একটা জিনিস আমি খেয়াল করলাম কি জানো, যে আমাদের আত্মের পরে আমি তোমাকে ভালোবেসে যেটুকু করতে পারছি না, তুমি আমাকে না ভালোবাসে তার চেয়ে বেশি কিছু করছো, বাট ইভেন এখনো করতেছো। কিন্তু আমি ভালোবাসার পরেও তোমার জন্য অত কিছু করতে পারিনি, কিন্তু তুমি আমার জন্য অনেক কিছু করতেছো বা অনেক কিছু করবা, বাট অনেক স্যাক্রিফাইসও করছো, বাট কিন্তু আমি সেটা করতে পারিনি। আমি আসলে মনে করি না যে তুমি আমার জন্য কিছু করতে পারো না, কারণ তুমি যে আমাকে এই যে লং টাইম যে আমাকে ধরে রাখছো, আমার মনে হয় না পৃথিবীতে এমন মানে মানুষ আর কোথায় আছে যে হচ্ছে কি এত কিছুর পরেও আমাকে এত কষ্ট করে ধরে রাখবে। সো আমি তোমার জন্য যেদিন থেকে ভালোবাসা ফিল করতে শুরু করছি, আমার দুনিয়ার সবকিছু বাদ দিয়ে জাস্ট তোমাকেই ফিল করতে শুরু করছি। এবং আমার লাইফে সব থেকে বড় এই হচ্ছে কি, আমি দ্বিতীয়বার হচ্ছে কি কখনো কাউকে নিব বা অ্যাকসেপ্ট করবো এটা কখনো আমি ভাবতে পারি না এখন, যেহেতু তুমি আমার লাইফে আসো। সো আমার লাইফের সকল স্যাক্রিফাইস জাস্ট তোমার জন্যই, আর এর বাইরে আমার আসলে কিছু নাই। তুমি আমার জন্য যতটুকু করছো এটা আসলে কোনো পুরুষই হয়তো বা করতো না একটা মেয়েটা পাওয়ার জন্য। সো এর থেকে বেশি তোমার কাছ থেকে আমি আর কি বা আশা করতে পারি? তুমি
আমাকে যতটুকু আমি যাকে চাইছি তার থেকে মনে হয় তুমি আমাকে এত পরিমাণে চাইছো যে আমার দোয়ার থেকে তোমার দোয়া বেশি কবুল হয়ে গেছে আল্লাহর কাছে, যে তুমি আমাকে এত পরিমাণে চাইছো আল্লাহর এখানে কাছে। তুমি যেটা বলছো এটা আসলে কথা ঠিক। আমি যখন মানে কন্টিনিউ নামাজ পড়ি, বাট এখনো পড়ি, আগেও পড়তাম, তখন আমার একটাই কথা ছিল আল্লাহর কাছে যে আল্লাহ আমি যাকে বিয়ে করব সে যেটা ভালো মনের মানুষ হয়। বাট আমি বললাম না তখন যে তোমাকে হয়তো বা গড গিফট বলে একটা কথা আছে, যে আল্লাহ গড গিফট হিসাবে আমাকে তোমার সাথে মিলিয়ে রাখছে। তাহলে আমি সবসময় বলতাম যে একটা ভালো মনের একটা মানুষ পাই, বাট সেই জিনিসটা তোমার মধ্যে আছে, আর সেজন্যই হয়তো বা আমার চেয়ে হ্যাপি আর কেউ হতে পারে না। এই জিনিসটা আমাকে পেয়ে হ্যাপি, অনেক হ্যাপি, কতটুকু happy? অনেক অনেক, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো হ্যাঁ, না। যে তোমার বিয়েতে কান্না দেখেই বুঝছি যে তুমি আমাকে পেয়ে কতটা হ্যাপি। সো এই বিয়েটা নিয়ে আসলে অনেক কিছু বলার আছে। বিয়ে নিয়ে কিছু বলতে হবে না, জাস্ট আমি তোমার চোখে কান্না দেখেই বুঝতে পারছি। আসলে অনেকের এটা মনে হতে পারে কি যে 7 বছর পর কিভাবে হচ্ছে কি মানে বউকে পেয়ে কান্না করে। আসলে বিয়ে মানে ফ্যামিলি পারিবারিক ভাবে হওয়া একটা জিনিস, কিন্তু একটু একটু ধাপে 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 হওয়ার পরে যখন ওই মানুষটাকে পুরোপুরি একদম পুরো সমাজের সামনে হচ্ছে গিয়ে স্বীকৃতি পাওয়া যায়, তখন ওইটার যে ফিল আমার মনে হয় যে যে পায় সেই বোঝে। আসলে কান্না না কখনো স্ক্রিপ্টেড হয় না, কারণ আপনি হচ্ছে কি এতগুলো মানুষের সামনে কখনো হচ্ছে কি চোখের পানি ফালাইতে পারবেন না, কারণ আমরা কোনো অ্যাক্টর না বা কোনো কিছু না। সো আমি ওর চোখের পানি দেখে বুঝতে পারতেছিলাম যে আসলে ও কতটা হ্যাপি। এবং আমার মনে হয় যে আমি জীবনের সব থেকে বড় সাকসেস হয়েছে আমার এইটা, যে আমার হাজবেন্ড মানে আমাকে পেয়ে তার চোখের পানি বয়ে গেছে। এর থেকে আমি মনে হয় দুনিয়ার সব থেকে এখন হ্যাপি যে মানুষটা পেয়ে আমাকে এত খুশি। সো আমিও সেই মানুষটাকে পেয়ে খুশি যে সে আমাকে এত পরিমাণে ভালোবাসে। এখন তুমি কি আসলে ভালোবাসো আমাকে? না, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং তুমি মানে আমার বাবা মার সব থেকে বেস্ট ডিসিশন ছিল যে ওর সাথে আমার জোর করে হচ্ছে কি তখন হচ্ছে কি মিলেই দেওয়াটা, কারণ নাইলে আমি তোমার মতো হাজবেন্ড আমি কখনোই পাইতাম না। তোমার হয়তো বা অনেক টাকা নাই, আমার টাকা দিয়ে কিছু যায় আসে না। তুমি যতটুকু আমার মানে কেয়ার করো, আমি চাই তুমি সারা জীবন আমাকে এরকম আগলাই রাখো। এবং আমি যদি নেক্সট আবার কোনো মানে ভুল করি, আমি চাই না তুমি আমাকে কখনো ছেড়ে দাও। আমি চাই তুমি আমাকে প্রথম থেকে যেভাবে আগলাই রাখছো এবং তোমাকে সারা ভুল করার জীবন সুযোগ তো আমি দিবই না, তুমি ভুল কিভাবে করবা? আমার লাইফে সবসময় একটা স্বপ্ন ছিল, বিগ ড্রিম, যে আমি হচ্ছে কি ডেস্টিনেশন ওয়েডিং করবো, যেটা ওর আসলে ওর একার উপর চাপাই দিলেও কখনোই সেটা আমার স্বপ্ন পূরণ করতে পারবে না, আমি জানতাম। তো আমাদের লাইফের স্বপ্ন একটাই ছিল যে আমি চাকরি করব এবং আমার যতদিন লাগে আমাদের টাকা জমাইতে অতদিন পর্যন্ত, দরকার হলে 10 বছর পরে যাই আমরা আমাদের মনের মতো করে ওয়েডিং তা সুন্দর করে করব, পুরো সমাজের সামনে জানাবো। এটা কিন্তু আমাদের একটা স্বপ্ন ছিল। হ্যাঁ, এটা আমাদের স্বপ্ন বলতে বিশাল স্বপ্ন। তো তখন আমরা কন্টেন্ট ক্রিয়েশনে আসবো এটা কোনো জানা ছিল না, এবং আমার বিয়েটা কখনোই হাইট ছিল না। এবং আমার যে টুকিটাকি 2-1টা আক্তের ছবি, এগুলো সব আমি নিজেই ফেসবুকে পোস্ট করছিলাম। তো দেখা যায় ওই ফেসবুকের অ্যাকাউন্টটা আমার নষ্ট হয়ে গেছে। তো এরপরে 2021 সাল চলে গেল, 22 সাল চলে গেল, 23 সালে গিয়ে আমি হচ্ছে কি দেখতেছিলাম যে আসলে পড়াশোনা করতে করতে অনার্স শেষ করতে করতে আমার অনেক দেরি হয়ে যাইতেছে। সো আমরা আমাদের স্বপ্ন কবে পূরণ করব? সো আমার বেস্ট ফ্রেন্ড বললো যে আসলে তাহলে ফ্রিল্যান্সিং শেখ, এখান থেকে একটা অ্যামাউন্ট পাওয়া যায় বেশ ভালো। সো তোদের স্বপ্ন তাড়াতাড়ি পূরণ করতে পারবি। ফ্রিল্যান্সিং এর হচ্ছে গিয়ে কোর্স করলাম, মোটামুটি ফ্রিল্যান্সিং ও করতেছিলাম। তখন মাঝখান থেকে হুট করে কি যেন মানে আমার ফ্রেন্ড বলতেছিল যে তোর এত ক্রিয়েটিভিটি, তাহলে তুই কেন কন্টেন্ট বানাস না? সো ওই থেকে সাডেনলি আমার কন্টেন্টে ঢুকে যাওয়া, এবং কন্টেন্টে যে আমি কখনো সাকসেস হবো সেটাও আমি ভাবি নাই। সো আমার এই পুরো কন্টেন্ট ক্রিয়েশন লাইফে আমি কখনো হচ্ছে গিয়ে মানে ও কষ্ট পায় এমন কোনো জিনিস আমি করি নাই। এবং আমি কন্টেন্ট ক্রিয়েশনের শুরু থেকে শেষ পর্যন্ত মনে হয় আমি আমার ভাইরে ছাড়া একটা সিঙ্গেল প্লেসে আমি যাই নাই, শুধু একটা কারণে যে আমি আসলে আমি চাই না যে ও কখনো কষ্ট পাক, যে আসলে কন্টেন্ট ক্রিয়েশন করতেছে ও কই কই যাইতেছে। সো আমি এই জন্য আমার প্রত্যেকটা জায়গায় আমি আমার ভাইরে নিয়ে গেছি, শুধু একটা কারণে যে ও কখনো আমাকে ভুল না বুঝুক। আচ্ছা, এই জায়গায় আমি তোমাকে কখনো ভুল বুঝবো না আর বুঝিও না যে তুমি কোথাও যাবা বা কারোর সাথে দেখা করবা বা কাউকে কিছু বলবা, ঘুরবা, এরকম চিন্তা আমার মনে
না, আমি কখনো আমার চিন্তা ছিল না। আমি আমার নিজেকে সংযত রাখার জন্যই আমি আমার ভাইরে নিয়ে যেতাম। দেখা যায় যে আমি চাই না যে একটা ছেলে আইসাও আমাকে বলুক যে তোমাকে সুন্দর লাগতেছে বা কিছু, আমি জাস্ট এটাই চাইছি যে আমার লাইফে যে আছে সেই থাকবে, আমি তাকে নিয়ে সাকসেস হব। সো এর সব থেকে বড় পার্ট হয়েছে আমার লাইফে আমার ভাই। আরেকটা কথা বলি, এখানে সব থেকে বিশেষ পার্ট আমার লাইফের, সো আমার যখন আর্থ হয়েছে ওই দিন রাত 3টার সময় উঠে আমি হাউ হাউ করে কান্না করতেছি, মানে পুরো বাসায় সবাই জড়ো হয়ে গেছে যে আল্লাহ কি হয়েছে, যে আমার সাথে কিছু হইলো বা কিছু, মানে পুরো চিৎকার করে কান্না করতেছি। আব্বু আম্মু সবাই চলে আসছে, কি হয়েছে কি হয়েছে, ও তো পুরো মানে ভয় পেয়ে গেছে, আতঙ্ক, আল্লাহ তোমার কি হয়েছে। তো তখন আমি বলতেছি এরকমের যে তুমি আমাকে বিয়ে করো, যাই করো, এখন আমি আমার ভাইরা ছাড়া কোথাও যাবো না, তোমার সাথে আমি সারা দুনিয়ার যেই খেলে যাই, আমি আমার ভাইরা ছাড়া কোথাও থাকবো না। এই জিনিসটা আমিও তোমাকে তোমার ভাই ছাড়া আলাদা করবো না, সেটা তুমিও জানো। আমি তো তোমাকে সেটাই বলছি, তুমি যেখানে যাবা আমি তোমার ভাই তোমার সাথে যাবো, মানে বা সাথে থাকবে, এটা সবসময় আমিও বলছি। ওর সাথে আমার সব থেকে ভালো বন্ডিং এর জন্য এইটাই যে ও আমার ভাইকে সবসময় আমার সাথে রাখে, এবং আমার লাইফের একটা ডিসিশন যে আমি যতদিন পর্যন্ত আমার ভাই আমার সাথে থাকতে চায়, বা হচ্ছে কি ওর ভাই বিয়ে করা না পর্যন্ত হচ্ছে কি ওর বউ কিছু না বলে, আমার ভাই আমার সাথে থাকবে। মানে আমরা সারা দুনিয়া, আমি যদি তোমার সাথে হানিমুনেও যাই, সেখানে আমার ভাইরে আলাদা একটা রুম সেটা তো দিয়ে আমি নিয়ে যাবো, নিয়েও যাই, এবং যেখানে আমরা তোমাকে নিয়ে কোথাও যাই। আমার ভাইরে ছাড়া আমরা দুইজনে যাই না, বলে যেখানে আমরা যাবো নিয়ে যাই। সেখানেও থাকবেই। না, আমাদের লাইফে আসলে ও ছাড়া মানে আছে না যে আব্বু আম্মুর কাছ থেকে আমরা অ্যাডপ্ট করে নিয়ে আসি, ব্যাপারটা হয়েছে কি এরকমের যে আমি আব্বু আম্মুর সিঙ্গেল করে দিয়েছি, কিন্তু আমার ভাই লাগবে, আমার সারা দুনিয়া শেষ হয়ে যায় কিন্তু আমার ভাই সেটা লাগবে। সেটা তোমার নতুন করে বলতে হবে না, সবাই জানে যে তুমি যেখানে যাবা তোমার ভাই সেখানে থাকবে। আমাদের ভালোবাসা থেকে আসলে ওরে কখনো দূরে সরাইতে পারবো না, আমাদের দুজনের মাঝখানে আমার ভাই একটা পার্ট, ওকে ছাড়া আসলে আমি থাকতে পারবো না। আর লাস্ট আমরা আমাদের গল্প শেষ করি হ্যাপি এন্ডিং দিয়া। সো শেষমেশ আসলে ও এখনো প্রিপেয়ার ছিল না, আমি বলছি আমার আর প্রিপারেশনের দরকার নাই, আমি চাই পুরো সমাজ তোমাকে দেখুক যে তানিশার হাজবেন্ড, কারণ আমি কখনো নিজেকে সিঙ্গেল দাবি করি নাই। আমার পুরো কন্টেন্ট ক্রিয়েশন লাইফে আপনারা দেখবেন যে আমি কোনো একটা ছেলেকে আমার কন্টেন্টের মধ্যে রাখি না, একটা কারণে যে মানুষ কখনো যেন না বলতে পারে যে নিজের হাজবেন্ডকে পিছনে আড়ালে রাইখা নিজে এটা করছে। আমরা আসলে এটাকে হাইড করতে চাই নাই, আমার কন্টেন্টের সাথে আমার হাজবেন্ড বা আমার ফ্যামিলির কোনো মিল নাই, বা এখানে ওদেরকে আনার কোনো দরকারই নাই। সো আমি জাস্ট জিনিসটাকে স্কিপ করছি, আমি কোথাও কখনো হাইড করি নাই। অ্যান্ড ফাইনালি উই আর হ্যাপি যে আমরা আমাদের মানে শুনতে বোঝা যায় যে 7 বছর, আসলে ভালোবাসতে বাসতে আমার ওকে 4-5 বছর পার হয়ে গেছে। ওকে ভালোবাসছি হয়তো বা মানে একদম পরিপূর্ণ ভালোবাসতে পারছি হয়তো বা 1-2 বছরের মতো, কিন্তু শুনতে বোঝা যায় যে আমরা আমাদের জার্নিটা 7 বছরের, কিন্তু ওকে ভালোবাসতে বাসতে আমার অনেক দেরি হয়ে গেছে। এবং লাস্ট 7 বছর তো তোমার না, 7 বছর তো আমার। হ্যাঁ 7 বছর আসলে ওর, কারণ ওর ভালোবাসার জার্নিটা 7 বছর, কিন্তু আমার ভালোবাসার জার্নিটা আসলে 7 বছর না। কিন্তু আমি চাই যে তোমার সাথে 7 বছরের না, আমি জাস্ট তোমার সাথে 7 জনম থাকতে চাই। আসলে জনম বলে কিছু হয় কিনা সেটা আমি জানি না, আমি তোমার সাথে 7 জনম থাকতে চাই। এবং আমি আমার লাইফে তোমাকে যতগুলো কষ্ট দিছি, যত কষ্ট দিছি, আমি চাই না যে সারা জীবনে তোমাকে আমি আর আমার পক্ষ থেকে তুমি কোনো কষ্ট পাও। অ্যান্ড আমি তোমাকে সারা জীবন আমার জায়গা থেকে আগলাই রাখবো, আমি যতটুকু সম্ভব। আর বাকিটা হচ্ছে কি তোমার কাছে আমার লাস্ট কথা একটাই, যে তুমি যেরকম আমাকে আগলাই রাখছো সারা জীবন সেরকমই আমাকে আগলাই রাখবো। অবশ্যই তোমাকে আমি প্রথমে যেভাবে পেয়েছি এবং লাস্ট পর্যন্ত সেভাবেই পেতে চাই। 7 বছরের জার্নি 22 মিনিট কেন 22 ঘন্টা বলেও শেষ করা যায় না। দিন শেষে কথা একটাই, ভালোবাসার মানুষকে রাখতে জানলে ছাইরা যায় কিভাবে।